ওই অবস্থায় ট্যাঙ্ক ঠাঠা শাসা এরকম 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 হ্যান্ডেল এমন 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 করতে থাকে, এরকম ভিডিও আমরা তো দেখছি। আর ওই জিনিসটা যাতে না হয় সাপোর্ট দেওয়ার জন্য এই জিনিসটা, এই ডাম্পারটা ব্যবহার করা হয়। এই হচ্ছে এটার ফগ লাইটের লুক। আর মডিফায়ার মধ্যে এটার বন্ধ করি, পরে আবার বাইক আমার ধাক্কায় স্টার্ট দিতে হবে। অ্যান্ড ফ্রন্টের ডিস্কটা লাগানো হয়েছে বেশ বড়। কি ব্র্যান্ডের এটা? ব্র্যান্ড PSM মেবি। অ্যান্ড কোনো কারণে এই বাইকটা যদি এই অংশগুলোও কালো করে ফেলা যেত, মানে সে একটা ঘোস্ট লুক আসতো। সুন্দর, ভালো সাজাইছে বাইকটা, ভালো লাগছে। চলেন আমরা রাইড করি, রাইড এনজয় করি। নর্মালি স্টক R15 V3 আমার অনেক ভালো লাগে, আর এটার মধ্যে তো তার মধ্যেও মাল মশলা লাগানো। হঠাৎ করেই হচ্ছে একটা R15 ভার্সন 3 পাইছি। এটা ইন্ডিয়ান একটা ভার্সন, ডুয়েল চ্যানেল ABS-এর। অ্যান্ড বাইকটা যে মডিফাই করা, এই মডিফিকেশনের কিছু ব্যাপার স্যাপার আমার এই সামনের ককপিটেই দেখা যাইতেছে। এখানে মেরুন কালারের একটা ড্যাম্পার লাগানো আছে। এই ড্যাম্পারটা, এটা হাইড্রোলিক ডাম্পার মনে হইতেছে। অ্যান্ড এই জিনিসটা কেন ব্যবহার করে এটা মানে আমরা অনেকে জানি, যারা জানেন না তাদের জন্য বলতেছি। এটা হলো ট্যাঙ্ক স্ল্যাপিং যাতে না হয়। ধরেন হাই স্পিডে বাইক যখন থাকে তখন অনেক সময় ঝাঁকি টাকি বা চাকার নিচে ইট পাথর পড়লে দুই চাকার ডিরেকশন যখন এক না থাকে, সামনের আর পেছনের চাকা যখন আলাদা ডিরেকশনে চলে যায় ল্যাপটপ খেয়ে, বা অনেক সময় হাই স্পিডে হয়, এটা দেখা যায় হুইলি টুইলি হয়ে এই প্রবলেমটা হয়। অ্যান্ড ব্রেক টেক করলেও হইতে পারে। ওই অবস্থায় ট্যাঙ্ক ঠাঠা শাসা এরকম 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 হ্যান্ডেল এমন 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 করতে থাকে, এরকম ভিডিও আমরা তো দেখছি। অ্যান্ড ওই জিনিসটা যাতে না হয় সাপোর্ট দেওয়ার জন্য এই জিনিসটা, এই ডাম্পারটা ব্যবহার করা হয়। অ্যান্ড এই বাইকে এটা লাগাইছে, যদিও 150 সিসি বাইকে ওই রকম মানে খুব বেশি পার্সেন্টেজ খুব কম, হয়তো 100-র মধ্যে 5% পসিবিলিটি থাকে হচ্ছে ট্যাঙ্ক স্ল্যাপ করার। তারপরে অনেকে লাগায় এটা শখ করে বা যাই হোক লাগায় আর কি, অনেকে লাগায়। অ্যান্ড চলেন আমরা এই রোডে এবার বাইকটাকে নিয়ে উঠবো, একটু চালাবো। আর বাইরের আউটলুকটা আমি দেখাইতেছি, আউটলুকটা সামনে থেমে আপনাদের দেখাইতেছি বাইকটাকে কিভাবে সাজাইছে। অ্যান্ড এমনিতে আমার চালাইতে যায়ও মনে হইতেছে যে বাইকটার মধ্যে হয়তো বা খুব ভালো মেনটেন করছে, অথবা হচ্ছে বাইকটার মধ্যে হয়তো লাগানো হয়েছে হয়তো রেসিং কয়েল বা রেসিং প্লাগ এগুলা ইউজ করা হয়েছে বা ইনস্টল করা হয়েছে, এমনটা আমার মনে হইতেছে। কারণ মানে সেই টান উঠতেছে, রেডি পিক আপটা একটু বেশি লাগতেছে। এটা ভালোভাবে মেনটেন করলেও হয়, ভালো ফুয়েল পড়লেও হয়। আর আমাদের দেশের ফুয়েলের যে অবস্থা, অনেক সময় এই ফুয়েলটাকে ভালো মতো বার্ন করানোর জন্য একটু পাওয়ারফুল কয়েল বা পাওয়ারফুল প্লাগ এগুলো ব্যবহার করলে এই ধরনের ব্যাপারটা হয়। অ্যান্ড যার বাইক সে হচ্ছে আমাদের কিশোরগঞ্জের এক ভাই ইমরান, বেশ সুন্দরভাবে রাখছে। অ্যান্ড এখানে ট্যাঙ্কটাও মডিফাই করছে, এটা হচ্ছে সম্ভবত R7 বা R6-এর ট্যাঙ্ক মেবি। অ্যান্ড নর্মালি এর আগে আমি এই ট্যাঙ্কওয়ালা বাইক চালাইছিলাম, বেশ আনকমফোর্টেবল লাগছিল, বাট এইটা একটু কমফোর্টেবল লাগতেছে। এটার কাহিনিটা ঠিক বুঝতেছি না, এটা মানে এটা কি অন্য মডেল কি না? এর আগে যেটা চালাইছে ওইটা মনে হয় অন্য মডেল ছিল, এটা মনে হয় আরেক মডেল, এই জন্য এরকম হইতে পারে। অ্যান্ড কিছুদিন আগেও V3 চালাইছি একবার, অনেকদিন পর আজকে আবার এটা চালাইলাম। তবে V3 আমার কাছে কেন যেন এয়ারপোর্ট রোডে চালাইতে বেশি ভালো লাগে। ওইখানে মনে হয় যে ওই রোডটা V3-র জন্যই বানানো হয়েছে, অন্যান্য গাড়ি টাড়ি ওভারটেক করে বের হয়ে যাওয়াটা বেশ মজা লাগে। আর এটার মধ্যে উইন্ডশিল্ড লাগানো, এটাও মডিফাই করা। এটা একদম ফুল ব্ল্যাক লাগাইছে, ভেতর দিয়ে কিছুই দেখা যায় না, পুরাই অন্ধকার। তবে এটা একটু মনে হয় কফি কালার বা একটু মানে হালকা স্মোকি থাকলে ভালো লাগে, ভেতর দিয়ে একটু দেখা যায়। এখন এমন অবস্থা হয়েছে হাই স্পিডে যদি এরকম লেন করি, ভেতর থেকে বাইরে দেখা যাবে না কিছুই, শুধু মিটার ছাড়া বোঝাই যাবে না যে আসলে কি হইতেছে না হইতেছে। এই জন্য ক্লিয়ার ভাইজারটাই ভালো লাগে, এই উইন্ডশিল্ডটা ক্লিয়ার লাগাইলেই ভালো লাগে। যাক, সুন্দর একটা জায়গায় থামলে দেন আপনাদের বাইকটা দেখাইতেছি। এখনো পর্যন্ত ভালো সুন্দর কোনো জায়গা পাই নাই, আবার বেশি দূরেও যেতে পারবো না, কারণ এই রোডে পুলিশের চেকপোস্ট থাকে। আর ইদানিং তো জানেনই বাইক নিয়ে শুরু হয়েছে বিভিন্ন রকম কারবার, যে কারণে বাইক নিয়ে হাই স্পিডে চালাইতে একটু ভয় লাগে। এখানে একটা কোনো সুইচ লাগাইছে, এটার কাহিনীটা কি? না, হর্ন তো একই আওয়াজ দিতেছে, না এটার কাহিনী হয়তো অন্য কিছু। আর ইন্ডিয়ান এই বাইকে হ্যাজার্ড থাকে না, এটা এমনও হতে পারে হয়তো হ্যাজার্ডের জন্য এই সুইচ লাগাইছে। এক কাজ করি, ইন্ডিকেটর দিয়ে দেখি। ইন্ডিকেটর তো দেখাও যায় না, ইন্ডিকেটরও মনে হয় মডিফাই করছে। স্টকটা তো উপরে থেকে দেখা যায়, বাট এটা দেখাও যেতেছে না। অনেক বাইকাররা ঘুরতে আসে এখানে, প্রত্যেকটা চায়ের দোকানেই দেখলাম অনেকগুলা করে বাইক দাঁড়ায় আছে। অ্যান্ড বেশ লোকজন বসে আড্ডাও দিতেছে। অ্যান্ড এই জায়গাটা আমার অনেক বেশি প্রিয়। আমি এখানে এর আগেও আসছিলাম, বেশ বাতাস থাকে, গরমের মধ্যে আসলে বেশ শান্তি পাওয়া যায়। আর এদিকে কোন জায়গা দিয়ে যেন নামা যায় এই জায়গায়, এই ব্রিজটাতেও অনেক লোক উঠছে দেখা যায়। আচ্ছা, আমরা ব্রিজ অ্যান্ড এইগুলাতে না থাকি, আমরা বাইকেই থাকি, কারণ যেহেতু আমরা একটা নতুন বাইক চালাইতেছি। মানে নতুন বলতে ব্র্যান্ড নিউ না, বাট আমার জন্য তো নতুন বাইকটা, বাইকের মধ্যেই থাকি। আর সামনে খুব বেশি দূর যাবো না, কারণ সামনে আবার একটু জ্যামও থাকে। বেটার আমরা এখান থেকে জ্যাম যেহেতু পড়ছে, চলেন ঘুরাই। এই এলো ঝামেলা, এই সমস্ত বাইকে ঘুরাইতে টুরাইতে গেলে থামায় টামায় রাখলে তখন
হেভি ফাপড় লাগে। আচ্ছা দেখি এদিকে কোনো জায়গায় থেমে আপনাদেরকে বাইকটা একটু দেখাই, পরে আবার দেখাইতে পারি না পারি। আচ্ছা একটা লাইট জ্বলছে কীরকম যেন, এই লাইটটাই মনে হয়, ও হ্যাঁ এটার মধ্যে লাইট লাগানো। চলেন তো এটার এখানে পার্ক করি অ্যান্ড দেন স্টার্ট অফ করে দেন পাওয়ার দিই। কি লাইট লাগাইছে এটা সুইচ দিয়ে, চলেন তো দেখি। ফগ লাইট লাগানো নাকি? ও ইয়েস, নিচে দুইটা ফগ লাইট লাগাইছে। এইবার পাওয়ার দিয়ে দেখি, লাইট ফগ লাইট জ্বলো তো। এই যে এইবার জ্বলছে। এই হচ্ছে এটার ফগ লাইটের লুক। আর মডিফায়ার মধ্যে এটার বন্ধ করি, পরে আবার বাইক আমার ধাক্কায় স্টার্ট দিতে হবে। ফগ লাইট প্রচণ্ড পরিমাণ কারেন্ট খায়, বন্ধ অবস্থায় জ্বালানো টোটালি মানে কোনোভাবেই উচিত না। এ হচ্ছে সেই ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটা লাগাইছেন, যে ট্যাঙ্কটা মোটামুটি কমফোর্টেবল, স্টক ট্যাঙ্কের মতোই লাগতেছে আমার কাছে। অ্যান্ড বাইকটার মধ্যে এখানে হচ্ছে হালকা পাতলা স্টিকার করা হয়েছে, যে কারণে লুকসটা একটু ডিফারেন্ট লাগতেছে। ফ্রন্টে হুট করে দেখলে তেমন কোনো চেঞ্জ পাবেন না, শুধুমাত্র এখানে একটা ফুল ব্ল্যাক ভাইজার লাগানো আছে, আর সব কিছু একই। অ্যান্ড ফ্রন্টের ডিস্কটা লাগানো হয়েছে বেশ বড়। কি ব্র্যান্ডের এটা? ব্র্যান্ড পিএসএম, মেবি পিএসএম, বেশ বড় সড়ো। আচ্ছা আপনারা যারা ভালো ব্রেক প্যাড ইউজ করবেন তারা চাইলে ভালো এগুলোও ইউজ করতে পারেন, ডিস্ক। কারণ ডিস্ক আর ব্রেক প্যাড দুইটাই যদি ভালো হয় তাহলে দুইটা টিকেও অনেক দিন, অ্যান্ড ব্রেকিং বাইটও ভালো পাবেন। এই তো এটার মডিফাই। ও এখানে আবার একটু স্টিকার করা হয়েছে। অ্যান্ড পেছনে হচ্ছে লেন্সটা খুলে ফেলা হয়েছে, মাডগার্ডটা, যেটা নাম্বার প্লেট হোল্ডার। অ্যান্ড খুলে এটার মধ্যে শার্ক পাওয়ারের একটা টায়ার হ্যাগার লাগানো হয়েছে। যদিও এটার মধ্যে ইন্ডিয়ান বাইক যেহেতু স্টক একটা টায়ার হ্যাগার থাকে, বাট এটার যে মালিক ওনার হয়তো স্টক টায়ার হ্যাগারটা পছন্দ না, এই জন্য উনি এটা লাগাইছে। অ্যান্ড টায়ার দুইটাই চেঞ্জ করে ফেলছে, অ্যাপোলোর টায়ার লাগাইছে, পেছনেও অ্যাপোলো অ্যান্ড সামনেও অ্যাপোলো। বাট একটা জিনিস ভালো লাগছে এই লোকের, সে হচ্ছে টায়ারের সাইজগুলো স্টক সাইজই রাখছে, সামনে 100 অ্যান্ড পেছনে 140ই রাখছে। আপনারা যারা টায়ার চেঞ্জ করবেন ব্র্যান্ড চেঞ্জ করেন, কিন্তু আমি বলবো যে টায়ারের মেইন যে ব্যাপারটা সাইজটা, ওইটা আপনারা চেঞ্জ করেন না। কারণ সামনে বড় টায়ার লাগাইলে কি হয়, ব্যালেন্সে খুব ঝামেলা হয়, চালাইতে অভ্যাস হয়ে যায়। অ্যান্ড পেছনে বড় টায়ার লাগাইলে বিভিন্ন রকম পার্টস বা বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো আগে নষ্ট হয়ে যায়। এজন্য আমি বলবো স্টক সাইজ রাখেন, ব্র্যান্ড চেঞ্জ করেন, ভালো টায়ার লাগান, মানসম্মত টায়ার লাগান বা পারফরমেন্স টায়ার লাগান। বাট যেটা করবেন না সেটা হলো সাইজ চেঞ্জ করেন না। অ্যান্ড এটার লাগাইতে তো বেশ কারুকার্য করা হয়েছে, এখান থেকে পুরা আলাদা একটা ব্যাপার উঠে দেন ট্যাঙ্কের এই জয়েন্টের মধ্যে একটা জিনিস লাগছে। এটা টাইট ঢিলও মনে হয় করা যায় এখান থেকে, হ্যাঁ টাইট ঢিল করা যায়। যে সফট এদিকে অ্যান্ড এদিকে হচ্ছে হার্ড করলে মনে হয় টাইট হয়ে যাবে, সফট করলে তো সফট হবে, এটা আমরা বুঝতেছি। যাক, এটা নিয়ে আর আমি মাথা না ঘামাই, যেহেতু আমি ওরকম আহামরি স্পিড তুলবো না। এই তো চলেন আবার আমরা বাইক রাইড করতে করতে কথা বলি। আরে ওয়াও, ভিতরির সাউন্ডটাই মজার। অ্যান্ড এই এক্সস্ট পাইপটা একটু বেশি সুন্দর। নতুন যেটা V4/M দিছে, ওই এক্সস্টটা আমি এখনও পর্যন্ত মেনে নিতে পারতেছি না। চলেন বের হই। রাস্তাটা খুবই রিস্কি একটা রাস্তা। এর আগে আমি একটা ভিডিও করছিলাম এই রোড নিয়ে, যে যারা হাইওয়েতে যাবেন তারা তার আগে এই রোডটাতে একটু চালায়া এক্সপিরিয়েন্স নিয়ে নিতে পারেন, যারা সারা বাংলাদেশ ঘুরতে চান। তবে আমি বলবো বাংলাদেশের অনেক রাস্তার চেয়ে এই রাস্তাটা হচ্ছে বেশি ভয়ঙ্কর। এই কারণে সাবধান ভাই, এই রোডে চালাইতে আসলেই সাবধান। ভাইজারটা লাগায়নি, আমার ভাইজারটা লাগাইলে বেশ একটা আওয়াজ হয়। আর এই V3 চালাইলে মনে হয় যে আসলে স্পিড তুলি, কিন্তু কি একটা স্পিড লিমিট দিয়ে রাখছে দেখেন। 4 নাম্বার গিয়ারে 85 পর্যন্ত হিট করে, ABS আছে, শান্তিতে থামাইও ফেলা যেতেছে। আমার পছন্দের বাইক যদি বলেন তাহলে আমার খুব পছন্দের স্পোর্টস বাইক হইতেছে এখনও পর্যন্ত বাংলাদেশে এই একটা বাইক, মানে R15 V3, সেটা ইন্দোনেশিয়ান হোক ইন্ডিয়ান হোক যাই হোক। আর এটারে মডিফাই করে তো পুরা তুখোর বানায় ফেলছে, তুখোর। কিন্তু এটা এই ড্যাম্পার লাগানোর কারণে আমি হাত ছাড়লে না কনফিডেন্ট পাইতেছি না। ড্যাম্পার ছাড়া আমার অভ্যাস, অ্যান্ড এটা হয়তো সফট করলে ওই ড্যাম্পার ছাড়া যেরকম থাকে ওরকমই থাকবে। বাট এটা আমার কেন যেন হাত ছাড়ার পরে যে আমি বডি দিয়ে এটারে ব্যালেন্স করবো, ওই ব্যালেন্সটা পাইতেছি না। আমার মনে হয় যে বাইকের মতো ওর ইচ্ছা মতো চলে যেতেছে। এই জন্য আসলে যে কোনো জিনিস লাগাইলে ওটার সাথে আগে আপনার অভ্যস্ত হইতে হবে। তবে ওভারঅল যদি বলেন, বাইকটার লুকসটা আমার কাছে মানে ওভারঅল অনেক বেশি ভালো লাগছে। যে জিনিসটা এইবার এই জায়গাটা আমি মিস করছিলাম, এইখানে যদি আপনাদেরকে রেখে দেখাই বাইকটা, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। মানে এই পরিবেশের সাথে মনে হয় যে এই বাইকটা যাবে। ড্যাম্পারের একটা বেশ ফাপড়, তো এটারে না সফট ঢিল এগুলা সফট বা হার্ড নাই করি, পরে দেখা যাবো যে ভালো করতে যায় মন্দ হয়েছে। যে জিনিসের অভ্যাস নেই আমার সাথে, ওই জিনিস নিয়ে না খেলাধুলাই করি। যেটা বলতেছিলাম, বাইকটার হলো লুকস, ওভারঅল লুকসটা এরকম।
মানে এটা আমার মনে হইতেছে যে পেছনের যেই টেলটেডি করা হয়েছে বা লেসটা যে স্টক লেসটা খুলে ফেলা হয়েছে ওটা খোলাতে আরো ভালো লাগতেছে। সামনের ডিস্কটা ওনার রুচির প্রশংসা করতেই হবে, কালো বাইকের সাথে সুন্দর কালো একটা ডিস্ক লাগাইছে। এটার মধ্যে অনেকে লাল গোল্ডেন এগুলো লাগায়, খুব বিশ্রী লাগে দেখতে। অ্যান্ড কোনো কারণে এই বাইকটা যদি এই অংশগুলোও কালো করে ফেলা যেত, মানে সে একটা ঘোস্ট লুক আসতো। তবে সেই লাগতেছে, মানে আমার ভালো লাগছে বাইকটা, এই জন্যই আসলে চালানোর জন্য নিলাম। অ্যান্ড যার বাইক সে ঢাকায় নাই, সে যদি ঢাকা থাকতো তাহলে এটার পেছনে কি খরচ হয়েছে ওটাও আপনাদেরকে বলে দিতে পারতাম। অ্যান্ড কত টাকা খরচ হয়েছে, কোনটার দাম কত, এগুলো ডিটেল বলতে পারতাম। জম থায়ের সম্ভবত গোল্ডেন চেনও লাগানো আছে, বেশ খরচ করছে। ও আচ্ছা, বড় একটা এই যে এটার কি বলে মাডগার্ডের যে ভেতরের ভার্সন, এটাও বড় লাগানো আছে। অনেক খরচ করছে ভাই, একটা বাইক কিনছে যে টাকা দিয়ে, ওটার পরে আরও অনেক টাকা খরচ করে বাইকের দাম অনেক বাড়ায় ফেলা হয়েছে। মানে এই জিনিসটার দামও অনেক বেশি, আর এটা RCB'র কোনো যেন তেন ব্র্যান্ডেরও না। সুন্দর, ভালো সাজাইছে বাইকটা, ভালো লাগছে। চলেন আমরা রাইড করি, রাইড এনজয় করি। নর্মালি স্টক R15 V3 আমার অনেক ভালো লাগে, আর এটার মধ্যে তো তার মধ্যেও মাল মশলা লাগানো, একটু আনইজি লাগতেছে অনেক কিছু। যেমন হ্যান্ডেলটা আমার কাছে এটার কারণে একটু আনইজি লাগতেছে দেখতে, প্লাস ব্যালেন্স করতে। আরও ঝামেলা হয়েছে রাস্তার মধ্যে আজকে এত পরিমাণ গাড়ির ভিড়, দেখেন ওই পারে যাওয়াটাই আমার জন্য টাফ হয়ে যেতেছে। ওরে গাড়িটা তো সুন্দর, কি গাড়ি এটা, ক্রস নাকি? যাক, আসলে যার বাইক তাকে ধন্যবাদ দেওয়াই লাগবে, কারণ বাইকটা আমাকে না দিলে আপনাদের সাথে এই বাইকটা নিয়ে ব্যাপার স্যাপার শেয়ার করতে পারতাম না। অ্যান্ড নেক্সট স্পোর্টস বাইক কিনলে আমারও ইচ্ছা আছে একটু ভিন্ন লুক করে বাইকটা চালানোর। আর আরামদায়ক কোনো স্পোর্টস বাইক এখনও মার্কেটে পাইতেছে না, এই জন্য কেনাও হইতেছে না। খালি বলি কিনবো কিনতেও পারতেছি না। কি বলবো বলেন, এইভাবে গুজা হয়ে আবার বেশিক্ষণ আমি থাকতে পারি না। এই ধরনের রোড হইলে ঠিক আছে, যেখানে জ্যাম ট্যাম কম বা একটু টেনে চালানো যায়। যেমন ঢাকা চিটাগাঙে আমি যদি R15 V3 বা V4 বা এই ধরনের কোনো স্পোর্টস বাইক নিয়ে যাই, কোনো প্যারাই লাগবে না, বাতাসের একটা চাপ থাকবে সামনের দিক থেকে, খুব আরামে চলে যাওয়া যাবে। কিন্তু ঢাকা থেকে গুলিস্তান যদি বলেন, মানে উত্তরা থেকে গুলিস্তান যদি বলেন, ঢাকা থেকে গুলিস্তান বলতেছি আমি, তাহলে ওইটা হবে আমার জন্য বেশ বিপজ্জনক একটা রাইড। মানে একদম অসুস্থ হয়ে যেতে হয়, ঘাড়, কোমর, হাত। রিসেন্ট সঞ্চয় ভাই R15 M নিছে, উনিও আমাকে বলতেছিল, ভাই হাত তো শুধু ব্যথা করে, হাত তো শুধু ব্যথা করে। এই জন্য যারা হাইওয়েতে বাইক চালান তারা স্পোর্টস বাইক চালান ঠিক আছে, বাট শহরে রেগুলার স্পোর্টস বাইক চালায়েন না, এটা শরীরের জন্য ক্ষতিকর। আমি বলবো মাঝে মধ্যে চালান, আপনারা হলিডেতে রাইড করেন ঠিক আছে, কিন্তু রেগুলার রাইডের জন্য কমিউটার কোনো বাইক ইউজ করেন বা স্কুটার ইউজ করেন। কারণ প্রবলেমটা একদিনে বুঝতে পারবেন না, অসুস্থ আপনি একদিনে হয়তো হবেন না, 1 মাস 2 মাস 3 মাসে বুঝবেন না, কিন্তু লং টাইম যখন চালাবেন বয়স সবারই হবে। আজকে আপনি ছোট, কালকে আপনি যে বড় হবেন না এটা কিন্তু না, একদম চিরন্তন সত্য হচ্ছে আপনি আস্তে আস্তে বড় হবেন, বুড়া হবেন। অ্যান্ড এই ধরনের স্পোর্টস বাইক চালায় হয়তো জোয়ানকালে আপনি সেই পার্টে থাকবেন, কিন্তু রেগুলার যদি চালান তাহলে বয়স যখন হবে আস্তে আস্তে আপনি চাপে পড়বেন, ঝামেলায় পড়বেন। এই জন্য স্পোর্টস বাইক একটু বুঝে চালাইতে হবে। যাক, একটু সতর্কবাণী আপনাদের দেই মাঝে মধ্যে, কারণ আমিও তো স্পোর্টস বাইক কম চালাই নাই। আমার ব্লগিংয়ের শুরুতে আমি জিক্সারের নর্মাল যে কমিউটার বাইকটা বা নেকেড স্পোর্টস বাইকটা, যেটা 2016 বা 17 মডেল, 17 ডুয়েল ডিস্ক জিক্সার ইউজ করছি। আর পরে আমি R15 ভার্সন 3 কিনি, 4 কিনি, CBR কিনি, GSXR কিনি, সব বাইকই মোটামুটি বাংলাদেশে চালানো হয়েছে। অ্যান্ড এই সব বাইক চালানোর পর আমি এখন এই কথাটা বলি সবাইকে যে রেগুলার চালানোর জন্য অবশ্যই কমিউটার বা আরাম আছে, কমফোর্ট আছে এরকম কোনো বাইক ইউজ করেন। আর স্পোর্টস বাইক মাঝে মধ্যে রাইড করেন, অবশ্যই থ্রিলিংয়ের দরকার আছে, অবশ্যই চিলিংয়ের দরকার আছে, সেক্ষেত্রে স্পোর্টস বাইক ইউজ করেন, বাট রেগুলার না। প্রত্যেক দিনের জ্যামে বা দুইজন নিয়ে চলাফেরা, ব্যাগেজ নিয়ে চলাফেরা, এ সমস্ত বাইকে খুব একটা শান্তি পাবেন না। এই হলো ব্যাপার। মন খারাপ করার কিছুই নাই, পয়সা টাকা হলে 2টা বাইক রাখেন, আর যদি না হয় তাহলে এরকম বাইক অবশ্যই চালাবেন, কিন্তু রেগুলার প্রেশার নিয়ে চালায়েন না। অ্যান্ড একটা বড় জিনিস আছে, বড় একটা ব্যাপার আছে, যেটা করলে আপনি ভালো থাকবেন। যখনই মনে হবে যে শরীর ব্যথা হয়েছে বা যখনই মনে হবে কোমর বা ঘাড়ের ঝামেলা হইতেছে, থামেন, একটু রেস্ট নেন, অ্যান্ড একটু চাটা খান, একটু শরীরটাকে রিল্যাক্স করেন, দেন আবার চালান। প্রেশার নিয়ে এই পৃথিবীতে যেই কাজই আপনি করবেন সেই কাজই আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। অ্যান্ড ভাই, দুনিয়ায় আমরা ভালো থাকার জন্যই সব কিছু ইউজ করি, সেটা বাইক হোক, গাড়ি হোক, আর যাই হোক। তো প্রেশার কেন নিব বলেন একটা জিনিসে? আর আপনি এরকম গুজা হয়ে যদি 2 ঘন্টা থাইকা মানুষ আপনার বলে ওয়াও, ওই ওয়াও দিয়ে কি হবে? 2 টাকা আসবে না। এজন্য অবশ্যই প্রেশার নেবেন না। ভাল লাগবে না, থেমে যান। গ্রুপ রাইডে বেরোইছেন, আপনি পারতেছেন না, আপনি থেমে যান, আস্তে ধীরে যান, পরে যান। আপনি 1 ঘন্টা পরে পৌঁছান, কোনো সমস্যা নাই ভাই। সারা জীবন না পৌঁছানোর চেয়ে 1 ঘন্টা পরে পৌঁছানো ভালো। যদি একদিন 1 ঘন্টা লেট হয়ে আপনি একটা দিন বা একটা বছর বা একটা জীবনে আরও বেশি বাঁচতে পারেন, ওটা বেশি ভালো না? এই তো কথা বললাম অনেক, তাহলে
এবার চিপা চাপা রোডে আসছি তো এবার আর মানে আমার আর কুলাইতেছে না সত্যি কথা। এখন মনে হইতেছে যে বাইকটা রাখা উচিত। এখন আর এই বাইকের ওই জোশটা পাইতেছি না। এতক্ষণ যখন ওই হাইওয়েতে ছিলাম জোশটা ছিল, বাট এখানে ঢোকার পরে যে মানুষজন ব্রেক করতে হইতেছে, পা ফেলতে হইতেছে, এইগুলা এই বাইকে মেনে নেওয়া যায় না। যাক, অনেকক্ষণ কথা বললাম, বাইকটা পায়া ভালো লাগলো, বাইকটা দেখতে অনেক সুন্দর। থ্যাঙ্কস বাইকের মালিককে, থ্যাঙ্কস যে বাইকটা আমাকে এনে দিছে। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বাইক নিয়ে। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সবাই চিল থাকতে এবং চিলভাবে শান্তিপূর্ণভাবে বাইক রাইড করতে। ইয়েস, chill bro. Check the mic and make sure it sound right, boy.